দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। চিকিৎসকদের কর্মবিরতিতে ঢাকা মেডিকেলে ভোগান্তিতে রোগীরা, শর্ত সাপেক্ষে জরুরি সেবা চালু। হয়রানিমূলক মামলা যাচাইয়ে গঠন করা হচ্ছে পর্যবেক্ষক টিম, জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ, 3 মাস সাশ্রয়ী মূল্যে মিলবে চাল আটা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি, উদারতা নিয়ে মানুষের মন জয়ের নির্দেশ চেয়ারম্যানের। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। চিকিৎসকদের ওপর হামলা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রুটিন চেক আপ ও আউটডোর সেবাদান বন্ধ রাখা হয়েছে। তবে শর্ত সাপেক্ষে রাতে চালু করা হয়েছে জরুরি সেবা। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য উপদেষ্টা। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। সে সময় নিউরোসার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধর করা হয়। এই হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রবিবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। পরে সব চিকিৎসকের সঙ্গে আলোচনায় বসে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এরপর চিকিৎসকেরা সারা দেশে কর্মবিরতির ডাক দেন। রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে হাসপাতাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন চিকিৎসকরা। আমরা চিকিৎসকরা এখানে সুরক্ষিত না, আমার ভর্তি রোগী সুরক্ষিত না, আমার সিস্টার সুরক্ষিত না, আমার ওয়ার্ড বয় সুরক্ষিত না, এখানে কেউই সুরক্ষিত না। চিকিৎসকদের এই কর্মবিরতিতে মারাত্মক ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। আসার পরে প্রায় এক ঘন্টার উপরে, আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে কোনো লোকজন নাই, কোনো কিছু নাই, কোনো নার্স নাই, ডাক্তার নাই। আশা দেখি ঢাকা মেডিকেল বন্ধ, আমার মার আবার অনেক ব্যথা। পরে ঢাকা মেডিকেলে যান স্বাস্থ্য উপদেষ্টা। আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে তাদের দাবি পূরণের আশ্বাস দেন তিনি। অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে, বিশেষ করে 3টা দাবি তারা করেছে। তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি, আমরা সুরক্ষা দিব। হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস ও নিরাপত্তা নিশ্চিত করার শর্তে 24 ঘন্টার জন্য জরুরি সেবা চালু করার কথা জানান আন্দোলনরত চিকিৎসকরা। তবে বন্ধ থাকবে রুটিন চেক আপ ও আউটডোর সেবা। যারা আমাদের ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেই সকল চিহ্নিত অপরাধীকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনবেন এবং মিডিয়ার সামনে আনবেন। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন বা সদস্য থাকবেন, এই বেসিসে আমরা চিকিৎসা সেবা দিব 24 ঘন্টার জন্য। রাত 8টার পর সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে জরুরি বিভাগের সামনে অবস্থান নিলে কাজ শুরু করেন চিকিৎসকরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে দেশের বন্যা প্রসঙ্গ। বৃষ্টিপাত না হলেও নোয়াখালীতে বন্যার কোনো উন্নতি নেই। বন্যা দুর্গতরা পাচ্ছেন না পর্যাপ্ত ত্রাণ, রয়েছে ত্রাণ সরবরাহেও সমন্বয়হীনতা। মাঠ প্রশাসনের কাছে দুর্গতরা ত্রাণ সহায়তার অনুরোধ জানিয়েছেন। বলছেন, বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন প্রণোদনা অব্যাহত রাখলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। নোয়াখালীর কবিরহাট উপজেলার করিমগঞ্জ নামের গ্রাম, ঘর পর্যন্ত পানি উঠেছে, ভেলাই একমাত্র ভরসা। দিনের নিত্যদিনের কাজকর্ম সারতে এই ভেলা নিয়ে মূল সড়কের দিকে যেতে হয় তাদের। রান্নাঘর তলিয়ে গেছে শৌচাগারও। নিত্যদিনের কাজকর্ম তাই বেশ কঠিন হয়ে পড়েছে এই জনপদে। মূলত ফেনীতে যে বন্যা শুরু হয়েছিল, সেটির পানি ধীরে ধীরে দক্ষিণ দিকে গড়াতেই এই এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। গত কয়েকদিনে তেমন কোনো উন্নতি হয়নি এই এলাকার বন্যার। এই গ্রামের যে মূল কবরস্থান, সেটি একেবারেই বন্যার পানির নিচে নিমজ্জিত।
আমার বাইরের শ্বশুর আর কি কিছুদিন আগে মারা গেছে, সপ্তাহখানেকের মতো হয়েছে। ওনাকে আমরা অন্তত 10 কিলোমিটার দূরে নিয়ে আমরা ওনাকে মাটি দিছি। এখানে মাটি দেওয়ার মতো কোথাও কোনো জায়গা ছিল না। যে জলাধারগুলো ছিল বা যে জলাধার দিয়ে মূলত পানি ফেনী থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার কথা, সেগুলো উপচে পড়ে এই লোকালয় প্লাবিত হয়েছে এবং অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। গ্রামগুলোতে ত্রাণ অনেক কম পৌঁছাচ্ছে, যেটা প্রয়োজন তার তুলনায় অনেক কম। এটা অন্যতম কারণ হচ্ছে যে টিমগুলো ঢাকা থেকে আসতেছে তারা স্থানীয় টিমগুলোর সাথে কোনো যোগাযোগ করতেছে না, কিংবা হচ্ছে স্থানীয় যে সংস্থাগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতেছে না। এই জায়গাগুলোতে আসলে কেউই ত্রাণ নিয়ে পৌঁছাতে পারেন না, কারণ এখানে এই পথে আসলে আসাটা খুবই ভোগান্তির। শিশুরা এরই মধ্যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে এবং এই শিশু খাদ্যেরও কিন্তু তীব্র সংকট রয়েছে। শরীরে ফেরে খুব দাস্ত হইতে চাই 3 দিন, এবং শরীর খুব ব্যথা, বমি টমি হইতেছে না, শুধু দাস্ত ডেলি 15 বার 10 বার 12 বার। নৌকা দেখে অনেকেই আশায় বুক বেঁধে দাঁড়িয়েছেন বাড়ির উঠোনের কিনারে। সেখানেও হাঁটু পানি, একটু আশা যদি কেউ এসে তাদের হাতে পৌঁছা দেয় ত্রাণের ব্যাগ। ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনী সমন্বয় করে বন্যার সময় যেমন আমরা ত্রাণ দিচ্ছি, এবং পরবর্তী সময়েও একইভাবে যদি অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে ত্রাণগুলো বিতরণ করা যায়, তাহলে একদম সঠিক জায়গায় ত্রাণগুলো পৌঁছানো সম্ভব হবে। সংগঠন যদি নৌকার ব্যবস্থা করতে পারছেন, তখন তারা চেষ্টা করছেন দুর্গম গ্রামগুলোতে ঘাড়ে করে নিজেরা ভিজে ত্রাণ পৌঁছে দেওয়ার। মানবতার যে অনন্য দৃষ্টান্ত, সেটিই দেখা যাচ্ছে এই এলাকায়। শুধু ত্রাণ নয়, দুর্গম এলাকাগুলোতে দেখা দিয়েছে স্বাস্থ্যসেবারও সমন্বয়হীনতা, যে কারণে জরুরি ভিত্তিতে এই পরিষেবাগুলো প্রয়োজন। এখানকার মানুষরা বলছেন যে জরুরি ভিত্তিতে এই ধরনের সেবা না দেয়া গেলে পারে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, আর বন্যা পরবর্তীতে সবাইকে সমন্বিতভাবে আবার ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নেওয়ারও প্রয়োজন এখন থেকেই। আসিফ জামান, দীপ্ত সংবাদ, নোয়াখালী। এদিকে বন্যা দুর্গত এলাকায় টানা 3 মাস সাশ্রয়ী মূল্যে চাল আটা বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। ওএমএস কর্মসূচির আওতায় এটি করা হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন। রবিবার সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশে বর্তমানে প্রায় 20 লাখ টন খাদ্যের মজুদ রয়েছে। সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের 14 জেলার মানুষ। পানি নামতে শুরু করলেও ব্যাপক সম্পদ ও ফসলের ক্ষতিচিহ্ন রেখে গেছে এবারের বন্যা। এই অবস্থায় বন্যা দুর্গত এলাকায় সাশ্রয়ী দামে চাল ও আটা বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্য সচিব জানান, টানা 90 দিন চলবে সরকারের এই সহায়তা। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের জন্য এসব এলাকায় 14,490 টন চাল ও 14,490 টন আটা বরাদ্দ রাখা হয়েছে। এতে ভর্তুকি বাবদ সরকারের খরচ হবে প্রায় 91 কোটি টাকা। রেগুলার যে জেলাগুলোতে দেই, ওএমএস দেই, এর বাইরে এডিশনালি ওর ইউনিয়ন সংখ্যার উপর বিবেচনা করে, জনসংখ্যার উপর বিবেচনা করে আরো 230টা কেন্দ্রে 3 মাস স্পেশাল ওএমএস চালাবো। এটা স্পেশাল একটা বরাদ্দ থেকে। তাহলে প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত পরিবার অ্যাটলিস্ট আগামী 3 মাস যাবত 30 টাকা কেজি এবং 24 টাকা কেজি চাল এবং আটা পাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 7 মে থেকে 31 আগস্ট পর্যন্ত বড় মৌসুমের ধান চাল সংগ্রহ করার সময় ছিল। এ সময় সেদ্ধ ও আতপ চাল লক্ষ্যের চেয়ে বেশি সংগ্রহ করা হয়েছে। তবে ধান সংগ্রহ করা হয়েছে লক্ষ্যমাত্রার শতকরা 59 ভাগ। সরকারি পর্যায়ে খাদ্য মজুদ আমাদের এই জুন মাসের পরে অফিসিয়ালি থাকার কথা 13 লক্ষ মেট্রিক টন, এবং আমাদের জুন মাসের পরে প্রকিউরমেন্ট শুরু হয়। এই সময়টাতে আমরা কম বেশি 15 লক্ষ মেট্রিক টনকে আমরা টার্গেট করি। আজকে আমাদের খাদ্য মজুদ আছে 19,73,433 মেট্রিক টন। সংবাদ সম্মেলনে খাদ্য সচিব দাবি করেন, গত 15 দিন চালের দাম বৃদ্ধির পর এখন কমতির দিকে রয়েছে। চালের দাম গত 10 দিনের মধ্যে মানে ডাউনওয়ার্ডস টেন্ডেন্সি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতা কর্মীরা।
সকালে রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গত 15 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছে বিএনপি। এই পথ চলতে গিয়ে দলের অনেক নেতাকর্মী গুম ও আটক হয়েছেন। জাতীয়তাবাদী দল আগামীতে জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠনে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন দলটির এই মহাসচিব। খালেদা জিয়া রোগমুক্ত ও তারেক রহমান যেন দেশে ফিরে আসতে পারেন সেজন্য সকলের দোয়াও চেয়েছেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা, দেশের বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা সূচনা করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করা। আর একই সঙ্গে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় একথা জানিয়েছেন তারেক রহমান। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন। অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকেরাই তাঁকে মাস্টার মাইন্ড ও গডফাদার বানিয়েছে। রবিবার কুষ্টিয়ার কুমারখালীতে জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, প্রতিটা ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের কিছু বললেই তারা বলতেন শেখ হাসিনার অনুমতি লাগবে, নির্দেশনা লাগবে। এখন গ্রেপ্তারের পর বলছে নির্দেশনা মেনে কাজ করেছেন। মতবিনিময় শেষে 14টি শহীদ পরিবারের হাতে 2 লাখ করে টাকা তুলে দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সাড়ে 15 বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না। এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক। সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলবো। আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো। রাজনৈতিক দল হিসেবে আপিল বিভাগের রায়ে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল পুনরুজ্জীবিত করতে দায়ের করা আবেদনের শুনানি হবে আগামী 21 অক্টোবর। অন্যদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না, এবং জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। 5টি ব্যাংকে 1100 কোটি টাকা আমানত রেখে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দফায় দফায় চিঠি দিয়েও টাকা ফেরত পাচ্ছে না তারা। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে এ বিষয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা ব্যাংকে 179 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকে 115 কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 189 কোটি, ইউনিয়ন ব্যাংকে 410 কোটি ও সোশ্যাল ইসলামী ব্যাংকে 212 কোটি টাকা সহ প্রায় 1100 কোটি টাকা আমানত রয়েছে তাদের। ক্রয় প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সম্প্রতি এসালম গ্রুপের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকে গচ্ছিত টাকা নগদায়নের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর। দফায় দফায় চেষ্টা করেও তা সফল হয়নি। এছাড়া পদ্মা ব্যাংকের 179 কোটি টাকার 22টি আমানতের মেয়াদ পূর্ণ হলেও গত বছরের ফেব্রুয়ারি থেকে সুদ পাচ্ছে না বন্দর।
এমন আচরণ ব্যাংকিং সুলভ নয় উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্নজন পে অর্ডার, ব্যাংক গ্যারান্টি কিংবা চেক নিয়ে আসে। বিশেষ করে বিভিন্ন টেন্ডার সাবমিশনের সময় অনেকে পে অর্ডার দিয়ে থাকে বা চুক্তি করার সময় ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকে। তো এই 9টা ব্যাংকের পে অর্ডার, চেক কিংবা ব্যাংক গ্যারান্টি গ্রহণ থেকে বিরত থাকার জন্য আমরা একটা ইন্টারনাল অর্ডার করেছি। এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংক কেবলমাত্র বন্দরের জন্য আলাদাভাবে এরকম কোনো সেটেলমেন্টে যাবে আমার কাছে মনে হয় না। তাহলে তাদের অপেক্ষা করার কোনো বিকল্প আছে বলে মনে হয় না। কিন্তু একেবারে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার কাছে মনে হচ্ছে যখনই মানুষের কনফিডেন্স ফিরে পাবে তখন ব্যাংক ঘুরে দাঁড়াবে। তাছাড়া সরকারের একটা ইন্টারিম একটা পরিকল্পনা রয়েছে যে এসএলএম গ্রুপের যে সারা সম্পত্তি আছে এই সম্পত্তি লিকুইডেট করে ওখান থেকে টাকা উদ্ধার করার একটা চেষ্টা। জানা গেছে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি ব্যাংকগুলোতে আটকা পড়েছে আরও কয়েকটি সরকারি সংস্থার টাকা। দীপ্ত বার্তা কক্ষ। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 20 জন। রবিবার সকাল 8:45টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 4 জন হলেন খুলনার সামাদ আলী, তানিয়া আফরোজ ও সাবিকুর রহমান এবং গোপালগঞ্জ সদরের রইস শেখ। আহতদের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই এই নির্দেশনা দেওয়া হয়। কতদিনের মধ্যে বিবরণী জমা দিতে হবে তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালাবে অন্তর্বর্তী সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও যুগোপযোগী করে সাম্প্রতিক ছাত্র অভ্যুত্থানে গণহত্যার বিচার করতে হবে। তাহলে তা দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করছেন আইনজীবী তাজুল ইসলাম। তিনি জানান, ট্রাইব্যুনাল আইনে বেশ কিছু ত্রুটি রয়েছে, তাই সংশোধন ছাড়া বিচার হলে ন্যায় বিচার থেকে আসামিরা বঞ্চিত হতে পারেন। এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিকভাবে আর কোনো প্রশ্ন যাতে কেউ তুলতে না পারেন সেইভাবে আইনটা সংশোধিত হোক। প্রসিকিউশন, ডিফেন্স এবং বিচারক প্যানেল গ্রহণযোগ্য, নিরপেক্ষ, দক্ষ হোক এবং তাদের এই দক্ষতার মধ্য দিয়েই নিরপেক্ষ একটা বিচারের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। শহীদের আত্মা শান্তি পাক, নিপীড়িত মানুষ মনে করুক যে তারা একটা প্রতিকার পেয়েছেন এবং আসামি পক্ষও যেন বুঝতে পারে যে তারা যে অপরাধ করেছিল তার অপরাধের সঠিক এবং কৃতকর্মের সঠিক বিচার হয়েছে। জ্বালানি তেলের দাম কমানো যৌক্তিক হয়নি, কারণ গণশুনানির মাধ্যমে হলে দাম আরও কমানো যেত বলে জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রবিবার ক্যাবের জ্বালানি উপদেষ্টা এসব কথাই জানান। এ সময় তিনি আগামী 3 বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন। এই যে বলা হয়েছে যে 4 টাকা বা 6 টাকা লিটার প্রতি কমানো হয়েছে, আমরা নিশ্চিত যে গণশুনানির প্রেক্ষিতে এই মূল্য নির্ধারণ হলে আরো বেশি কমানো যেত। আমাদের 21 দফা দাবি ছিল, তার মধ্যে অন্যতম দাবি ছিল যে আমরা দফায় দফায় এত বেশি বেশি মূল্য বৃদ্ধির অভিঘাতের শিকার। একদিকে মূল্য বৃদ্ধি হয়েছে, অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানির আমরা চরম সংকটে আছি এবং প্রচন্ড রকমের লোডশেডিং এর শিকার হচ্ছে। এই অবস্থায় আর কোনো মূল্য বৃদ্ধির অভিঘাতের শিকার হতে চাই না। পণ্য বা মূল্য ক্রয় ক্ষমতা, পণ্য বা সেবা ক্রয় ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। সুতরাং আগামী 3 বছর কোনো প্রকার মূল্য বৃদ্ধি করা যাবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরাকের যৌথ সামরিক অভিযানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের 15 সদস্য নিহত হয়েছে। শনিবার ইরাকের পশ্চিমাঞ্চলে এই অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইএস সদস্যদের কাছে গ্রেনেড ও আত্মঘাতী বিস্ফোরক বেল্ট সহ বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। এ সময় বেসামরিক হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই অভিযানে অন্তত 7 সেনা সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।
এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। চিকিৎসকদের কর্মবিরতিতে ঢাকা মেডিকেলে ভোগান্তিতে রোগীরা, শর্ত সাপেক্ষে চালু জরুরি সেবা। হয়রানিমূলক মামলা যাচাই গঠন করা হচ্ছে পর্যবেক্ষক টিম, জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ, 3 মাস সাশ্রয়ী মূল্যে মিলবে চাল, আটা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি, উদারতা দিয়ে মানুষের মন জয়ের নির্দেশ চেয়ারম্যানের। দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।